আরাবল্লী পর্বত শেষ হয়ে যাওয়া মানে ভারতের অর্ধেক অংশ, বিশেষত দিল্লি, এনসিআর, রাজস্থান, এই জায়গাগুলো কি মরুভূমিতে পরিণত হয়ে যাবে? যেখানে ছিল একদিন শুধু সবুজ গাছ আর নদী, সেখানে আজ রয়েছে শুকনো গিরিখাত। এটাই হলো ভারতের হার্টল্যান্ডের নির্মম বাস্তবতা। কেন এমন পরিণতি, আজ কেন এমন এই দশা আমাদের আরাবল্লী? আপনি হয়তো জানেন না যে প্রায় 350 বছরের পুরনো এই আরাবল্লী পর্বত ধ্বংস হয়ে যাওয়া মানে আমাদের উত্তর ভারতকে মরুভূমিতে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে এক কদম এগিয়ে যাওয়া। আজকের এই ভিডিওতে সেফ আরাবল্লী শুধু নয়, আরাবল্লীর কেন এই দশা এবং কি হওয়া উচিত আগামী দিনে, আর যদি আরাবল্লী ধ্বংস হয় তাহলে আগামী দিনে কি হবে, রাজনৈতিক কি প্রেক্ষাপট আছে, সরকার কি চাইছে, সব নিয়ে কথা হবে আজকের এই ভিডিওতে। চলুন এই করুণ নির্মম বাস্তব সত্যিটা আমরা আজকে জানবো এই ভিডিওতে। अरावलीज है ये जनता के हैं। अरावली के पूरे पहाड़ के परिभाषा को बदला गया है। अरावलीज को प्रोटेक्शन दिया जाए। 100 मीटर की ऊंची पहाड़ी होती है, उसको पर्वत माना। उसके साथ में पड़ने वाली उसके धरातल में जो छोटी पहाड़ियाँ, जो स्ट्रक्चर है, वो सारा संरक्षित। খবরের কাগজে প্রতিদিন একটা কোনো যদি হত্যাকাণ্ড হয় সেটা নিয়ে আমরা হাজারো আন্দোলন করি, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ট্রেন্ড করে, কিন্তু প্রতিদিন নীরবে হত্যাকাণ্ড চলছে আরাবল্লীতে, সেটা নিয়ে আমাদের কিন্তু হুঁশ নেই। এমন নয় যে আজকের ডেটে দাঁড়িয়ে, মানে এই ভিডিওটা আপনি যখন দেখছেন তখন কিন্তু অলরেডি মানুষ পথে নেমে এসেছে, কিন্তু এমন নয় যে এটা শুধু আজকে চলছে। এই হত্যাকাণ্ডটা নীরবে বহু দিন ধরে কিন্তু হয়ে চলেছে, যার করুণ পরিণতি আমরা আজকের ডেটে এসে দেখতে পাচ্ছি। একটা প্রাচীন পর্বত এবং প্রাচীন প্রহরী যে আমাদের দেশকে ধুলো ঝড় থেকে, মরু ঝড় থেকে রক্ষা করে চলেছে, তাকে একটু একটু করে খুন করছি আমরা নিজেরাই এবং কিছু অর্থ পিপাসু মানুষ। আরাবল্লী হারিয়ে যাওয়া মানে শুধু পর্বত হারিয়ে যাওয়া নয়, আরাবল্লী হারিয়ে যাওয়া মানে শুধু গাছ কেটে ফেলা নয়, আরাবল্লী হারিয়ে যাওয়া মানে উত্তর ভারতের মরুভূমিটাকে আরও এগিয়ে দেওয়া দিল্লি এনসিআরের দিকে। 2018 সালে সুপ্রিম কোর্টে নিযুক্ত একটি কমিটির রিপোর্ট জানায় যে 25% আরাবল্লী যেটা রাজস্থানে রয়েছে সেটা কিন্তু অলরেডি ধ্বংস করে ফেলা হয়েছে এবং যারা মাইনিং মাফিয়া তাদের হাতে এই আরাবল্লী 25% রাজস্থানে থাকা সেটা কিন্তু আজকের ডেটে পুরো ধুধু প্রান্তর আর ধুলোর ঝড় ছাড়া কিছুই দেখা যাবে না। এটা সরকার কি জানে না? আপনার কি মনে হয় সরকার জানে? সরকার জানা সত্ত্বেও চুপ, অথচ বলছে যে মাইনিং বন্ধ, কিন্তু না। রাজস্থানে থাকা 31টি পাহাড়কে এমনভাবে খুবলে নেওয়া হয়েছে, তার শরীর থেকে মাংস টুকরোগুলোকে বের করে নেওয়া হয়েছে, যেটা আজকের ডেটে আর পাহাড় বলে আপনার মনেই হবে না। ভাবুন তো একবার, আপনার শরীর থেকে যদি এক টুকরো মাংস কেউ খুবড়ে নেয় তাহলে আপনার যন্ত্রণা কেমন হবে? ঠিক তেমনই যন্ত্রণা আরাবল্লীরও হচ্ছে, যেগুলো আজকের ডেটে আর পাহাড়ই নয়, চলে গেছে মাইনিং মাফিয়ার দাপটে তাদের পেটের তলায়। অর্থপিপাসু মানুষরা সেটাকে খুবলে খুবলে খেয়ে ফেলেছে। ভারতের বিস্তৃত রক্ষা কবচ হলো আরাবল্লী। ভারতবর্ষে পাহাড় বলতে বা পর্বত বলতে অনেকে হিমালয় পর্বতমালা বলে থাকেন, কিন্তু অনেকেই জানেন না যে হিমালয় পর্বতমালার থেকে আরও অনেক পুরনো, প্রায় 250 বছরের পুরনো কিন্তু বিস্তৃত আরাবল্লী, হ্যাঁ, রাজস্থান থেকে প্রায় দিল্লি এনসিআরের পর্যন্ত রক্ষা করে চলেছে এই আরাবল্লী পর্বত। মরুভূমিকে বা থর মরুভূমিকে এগোতে দিচ্ছে না, বা রাজস্থানের দিকে যে মরুভূমি রয়েছে সেটাকে আর এগোতে দেয় না, ধুলোর ঝড়কে এগোতে দেয় না এই আরাবল্লী পর্বত। এবং এই আরাবল্লী পর্বত হিমালয়ের থেকেও অনেক অনেক প্রাচীন। তাই আরাবল্লী পর্বতকে শুধুমাত্র একটি পর্বতমালা হিসেবে দেখলেই হবে না, দিল্লি এনসিআর অঞ্চলে জীবন রক্ষা ঢাল বা জীবন সুরক্ষা কবচ হিসেবে বিবেচনা করা হয় এই আরাবল্লী পর্বতকে, এবং দিল্লি এনসিআরের কোটি কোটি মানুষকে ধুলোর ঝড় থেকে রক্ষা করে এই আরাবল্লী। আরাবল্লী পর্বত এক
বিশাল সবুজ প্রাচীর পশ্চিমের থর মরুভূমির যে উষ্ণতা রয়েছে, যে ধুলো রয়েছে, সেটাকে আটকে রাখে এবং আমাদের দিল্লি এনসিআরে আজকের ডেটে দাঁড়িয়ে যে বায়ু শ্বাস নিচ্ছে এমনিতেই কিন্তু দূষিত, সেটা অনেকেই জানেন। তবুও যেটুকু শ্বাস নেওয়ার যোগ্য রয়েছে সেটার মূল কারণ কিন্তু এই আরাবল্লী পর্বত। যদি আরাবল্লী পর্বত না থাকতো দিল্লিতে যে পরিমাণ গরম দেখি সেটা হয়তো তার ডবল হতো, যে পরিমাণ বায়ু দূষণ আজকের ডেটে এসে দেখছি সেটা কিন্তু ডাবল হয়ে যেত যদি আরাবল্লী না থাকতো। এছাড়া আরাবল্লী নিয়ন্ত্রণ করে জলবায়ু, হ্যাঁ, ঢাল হয়ে বাতাসকে আটকে রাখে এবং মৌসুমী বায়ুকে আটকে রেখে উত্তর ভারতে বৃষ্টি হতে সাহায্য করে এই আরাবল্লী পর্বত। তাই বিশেষজ্ঞরা কিন্তু সতর্ক করেছেন, যদি আরাবল্লী পর্বত পুরোপুরি ধ্বংস হয়ে যায় উত্তর ভারতের পুরো মানচিত্র কিন্তু বদলে যেতে পারে মরুভূমির অংশ এবং দিল্লি এনসিআর অঞ্চল হয়ে যেতে পারে আগামী দিনে মরুভূমি। এবং আরাবল্লীর এই ধ্বংস হয়ে যাওয়ার যে প্রভাব সেটা সুদূর ভবিষ্যতে ভারত তথা আশেপাশের অনেক জায়গা কিন্তু বুঝতে পারবে এবং ভুক্তভোগী হবে। তাই আজকের ডেটে অনেক মানুষই এটা বুঝেছেন এবং তারা সেভ আরাবল্লী বা আরাবল্লীকে বাঁচানোর জন্য পথে নেমে পড়েছেন। আরাবল্লী কিন্তু শুধু পর্বত নয়, লুনি, চম্বল বা আরও বহু নদীর উৎসস্থল কিন্তু এই আরাবল্লী পর্বত। ভূগর্ভস্থ আজকের ডেটে যে জল আমরা দিল্লি এনসিআর অঞ্চলে পাচ্ছি সেটার সমতাকে বজায় রাখে এই আরাবল্লী পর্বত। তাই সব দিক দিয়ে আরাবল্লীর গুরুত্ব কিন্তু ভারতবর্ষের জন্য অপরিসীম। তৃতীয়ত, জীববৈচিত্র্যের দিক দিয়ে আরাবল্লী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাজারো ধরনের প্রজাতির জীব এখানে আশ্রয় খুঁজে নিয়েছে এবং প্রচুর উদ্ভিদ এবং প্রচুর বিভিন্ন ভ্যারাইটির প্রাণী কিন্তু এখানে, অর্থাৎ জন্তু জানোয়ার, এখানে বিশেষত হাতিরও করিডোর হিসেবে এটা ব্যবহার হয় এবং এখানে প্রচুর হাতিও থাকে। কিভাবে ধ্বংস করা হচ্ছে আরাবল্লীকে সেটা একটু জেনে নিই। নির্মাণ শিল্প এবং মাইনিং শিল্প এই চক্রের পাল্লায় পড়ে আজ আরাবল্লী ধ্বংসের মুখে। আপনারা হয়তো ভুলে গেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে কোন দলকে কোন শিল্পপতি বা কোন সংস্থা কত চাঁদা দিয়েছে সেটা আমরা দেখতে পেয়েছিলাম এবং সেটা যদি স্টাডি করেন তাহলে দেখতে পাবেন এই মাইনিং মাফিয়ারা বা এই মাইনিং কোম্পানিগুলো কিন্তু কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা কিন্তু চাঁদা দিয়েছে তৎকালীন কেন্দ্র সরকারকে, মানে এই বর্তমান যে কেন্দ্র সরকার রয়েছে। এবং আজ তাদেরকে তো কাজ দিতে হবে, চাঁদা যখন আমি নিয়েছি কাজ তো দিতেই হবে, তাই তাদেরকে আজ খুবলে নেওয়ার পারমিশন দেওয়া হচ্ছে। লাইমস্টোন থেকে, গ্রানাইট থেকে বিভিন্ন পাথর কিন্তু পর্যাপ্ত ভাণ্ডার রয়েছে এই আরাবল্লীতে, তাই এখান থেকে অবৈধভাবে খনন করার পারমিশন একরকম দিয়েই দেওয়া রয়েছে এই মাইনিং মাফিয়াগুলোকে। একবার ভেবে দেখুন, 25% আরাবল্লী রাজস্থানে ধ্বংস হয়ে গেছে। পাহাড় তৈরি হতে লেগেছে কোটি কোটি বছর, 250 কোটি বছরের পুরনো এই আরাবল্লী, কিন্তু তাকে আমরা মানচিত্র থেকে মুছে ফেলতে কিন্তু 250 বছর লাগবে না। কয়েক বছরের মধ্যেই আরাবল্লী মানচিত্র থেকে পুরোপুরি মুছে যাবে এই মাইনিং মাফিয়ার দাপটে। এই ধ্বংসযজ্ঞের পেছনে যে চক্র রয়েছে তারা কিন্তু যথেষ্ট শক্তিশালী। লোকাল যারা মানুষ তারা প্রতিবাদ করলেও তাদেরকে ভয় দেখিয়ে চুপ করে দেওয়া হয়, রাতের অন্ধকারে হয়তো বা গুম করে দেওয়া হয়, নাহলে টাকা খাইয়ে দেওয়া হয়। এভাবেই চলছে দিনের পর দিন এবং এভাবেই একটু একটু করে আরাবল্লী থেকে পাথর নিষ্কাশনের কাজ কিন্তু ধীরে ধীরে চলছে এবং ধীরে ধীরে আরাবল্লী ধ্বংসও হয়ে যাচ্ছে। আল জাজিরার একটি রিপোর্টে একজন বাবার কথা বলা হয়েছিল যে তার মেয়েকে হারিয়েছেন চুনা পাথরের খনিতে পড়ে। আপনি কি জানেন এই চুনা পাথরের খনিগুলো পরিত্যক্ত? কে বা কারা তৈরি করেছে এই মাইনিং মাফিয়াগুলো এবং সমস্তই কিন্তু এগুলো অবৈধ। তাই ধরে নিতে হবে যে এই নিছক মারা যাওয়াটা কিন্তু সাধারণ নয়, এটা একটা হত্যাকাণ্ড যেটা এই পেছনে থাকা লোভী চক্রগুলো কিন্তু তৈরি করে রেখেছে। উন্নয়ন এবং নগরায়ন এটা কিন্তু দরকার, কিন্তু সেই উন্নয়ন এবং নগরায়ন যদি আমাদের মূল ভিত্তিকে, আমাদের জীবনযাত্রাকে নষ্ট করে, তাহলে এমন উন্নয়ন, এমন নগরায়ন কি আপনার দরকার বলে মনে হয়? প্রশ্ন আপনার দিকে করলাম, উত্তর আপনি দেবেন নিচে কমেন্টে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবও করতে পারেন, আমাদেরকে আরও ভালোবাসা দিতে পারেন এবং কী ধরনের ভিডিও আপনি দেখতে চান সেটাও জানাতে পারেন। আমাদের বড় বড় রাস্তা চাই, সুন্দর শহর চাই, বড় বড় ফ্ল্যাট চাই, কিন্তু সেগুলোর জন্য আমাদের শরীরের ফুসফুসটাকে কি শেষ পর্যন্ত বিক্রি করে দিতে হবে? আমাদের হৃৎপিণ্ড যেটা
জন্য আমরা বেঁচে আছি, আমাদের শ্বাস প্রশ্বাসের নেওয়ার জায়গা যার জন্য দিনে দিনে অক্সিজেন আসছে, সেটাকেই আমাদেরকে বিক্রি করে দিতে হবে। আপনার কি মত? আইনের মারপ্যাচে আজ রক্ষকই হলো ভক্ষক। হ্যাঁ বন্ধুরা, সবাই যখন তাকিয়েছিল দেশের সর্বোচ্চ আদালতের দিকে, সেই সর্বোচ্চ আদালত কিন্তু আমাদেরকে রক্ষা করার বদলে কিন্তু একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। 100 মিটারের নিচে যেগুলো রয়েছে সেগুলো নাকি পাহাড়ই নয়। 2025-এ 20শে নভেম্বর সুপ্রিম কোর্ট কিন্তু এই রায় দিয়েছে। হ্যাঁ, কি মানে 100 মিটার বা তার বেশি উঁচু পাহাড়কেই কিন্তু আরাবল্লী পর্বত হিসেবে গণ্য করা হবে। কি হাস্যকর যুক্তি বন্ধুরা! পাহাড় তৈরি হয়েছে 250 বছর ধরে, একটু একটু করে স্লোপ বেয়ে বেয়ে, আর আমরা তার ডেফিনিশন আজকের ডেটে তৈরি করছি। হাস্যকর যুক্তি কেন না? 100 মিটারের নিচু হলে সেটা পাহাড় নয় ভাই সাহেব, পাহাড় তো স্লোপ বেয়ে আস্তে আস্তে তৈরি হয়, তাই না? তাই 100 মিটারের নিচু হলেও সেটা পাহাড়ই বটে। আর 100 মিটার মানে কিন্তু আপনি ভেবে নেবেন সেটা 300 ফুট, ঠিক আছে? হ্যাঁ, 100 মিটার মানে প্রায় 300 ফুট লম্বা। আর 300 ফুট লম্বা বা 300 ফুট উঁচু মানে কতটা লম্বা হতে পারে সেটা আপনি নিজেই আইডিয়া করে নেন বা ফিতে মেপে দেখে নেন। তার মানে রক্ষক কিন্তু এখানে ভক্ষক হয়ে গেল। 100 মিটারের উঁচু পাহাড়গুলোকে রক্ষা করা হবে এবং তাদেরকে আরাবল্লী পর্বত হিসেবে গণ্য করা হবে এবং সুপ্রিম কোর্ট তাদেরকে রক্ষা করবে বা সরকার রক্ষা করবে, যেটা বাস্তব মানে একদম ডাহা মিথ্যে কথা বলতে পারেন। তাহলে হঠাৎ করে যদি 100 মিটার থেকে বাকিগুলোকে কেটে দেওয়া হয়, আপনার কি মনে হয় আদতে কি আরাবল্লী পর্বত থাকবে? থাকবে না, ধ্বংস হয়ে যাবে আগামী দিনে। সরকারিভাবে কি বলা হচ্ছে না 90% আরাবল্লী এভাবেই নাকি সুরক্ষিত থাকবে। কি মজার বিষয়! কেন্দ্রীয় সরকারের যিনি ভূপেন্দর যাদব দাবি করছেন যে এই রায়ে আরাবল্লী আরও সুরক্ষিত, মাইনিং মাফিয়ারা কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে, এবং প্রশাসনিক স্বচ্ছতা বাড়বে, ক্ল্যারিফিকেশন যাকে বলে। কিন্তু পরিবেশ কর্মী, বিজ্ঞানী থেকে স্থানীয় মানুষ এই যুক্তি তারা মানতে রাজি নন। তারা আরাবল্লীকে একদম অক্ষত অবস্থাতেই রাখতে চান। তারা দেখে নিয়েছেন যে এই সরকার যা বলে তা করে না এবং যা করে সেটা কিন্তু বলে না। তাই তারা আরাবল্লীকে বাঁচানোর জন্য আজ রাস্তায় নেমে পড়েছে, ঘিরে রেখেছে মানুষ, সাধারণ মানুষ আজ আরাবল্লীকে। যে টিভি মিডিয়া একদম সরকারের হয়ে প্রতিদিন বলতো, তারাও আজ আরাবল্লী বাঁচাও অভিযানে নেমে পড়েছে। মানুষ বুঝেছে যে শুধুমাত্র উন্নয়ন এবং নগরায়ন হলে চলবে না, আমাদের পরিবেশকে বাঁচাতে হবে, সবুজ গাছকে বাঁচাতে হবে। এই নতুন 100 মিটারের ডেফিনেশন যদি অ্যাকসেপ্ট করে নেওয়া হয়, তাহলে আপনি কি জানেন যে আরাবল্লীর 80%-এরও বেশি অংশ কিন্তু পাহাড় বলেই আর গণ্য হবে না। অর্থাৎ সেগুলো সরকার ধীরে 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 কিন্তু মাইনিং মাফিয়ার হাতে তুলে দেবে, আর ধীরে ধীরে বাকি যেটুকু অংশ থাকবে সেটাকে খুবলে খুবলে বের করে নেওয়া হবে। মোদ্দা কথা, রিয়েল এস্টেট কোম্পানি এবং মাইনিং কোম্পানিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই নতুন কৌশল সরকার বের করেছে। এই রায়ের পরে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে রাজস্থান এবং হরিয়ানায়। হরিয়ানার তমস পাহাড়ে মানুষজন প্রতীকী অনশনে বসে রয়েছেন, ঘিরে রেখেছেন আরাবল্লী পর্বতকে। সরকার এখন কি চাইছে সেটা সবচেয়ে বড় প্রশ্ন। এবং সবচেয়ে যেটা বড় প্রশ্ন, ফিতের মাপ দিয়ে আরাবল্লীকে মাপা যাবে না, আরাবল্লী যেমন ছিল তেমনই থাকবে, এটাই তাদের দাবি। এবার এক ঝলকে একটুখানি আন্দাজ করি যে আরাবল্লী না থাকলে কি হতে পারে। পশ্চিমের থর মরুভূমি আরও গিয়ে আসবে, ধুলোর ঝড় দিল্লি এনসিআর অঞ্চলে কিন্তু আরও বেশিভাবে আসবে, বায়ু দূষণ যেটা অলরেডি 300 থেকে 350 সেটা আরও বেশি, 1000-এর কাছাকাছি গিয়ে বাড়বে, গ্রীষ্মকাল যেটা এমনিতেই দীর্ঘস্থায়ী আজকের ডেটে সেটা আরও লম্বা হবে, উত্তর ভারতে বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং মরুভূমি হয়ে যাওয়ার প্রবণতা ধীরে ধীরে বাড়বে। জলবায়ু পরিবর্তনে এর একটা বড় প্রভাব আমরা আগামী দিনে দেখতে পাবো। এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো আমাদের আগামী প্রজন্ম, ছোট ছোট বাচ্চা কিন্তু সুস্থভাবে শ্বাস নিতে পারবে না। আর দিল্লি এনসিআর অঞ্চলে ভূগর্ভস্থ যে জল আজকের ডেটে আমরা পাচ্ছি, আগামী দিনে সেই জলের চাহিদা কিন্তু বাড়বে, কিন্তু জল থাকবে না। থাকবে কোথায়? আরাবল্লীই তো থাকবে না, তাহলে জলের চাহিদা মেটাবে কে? আর যে কিছু নদী যেটা আরাবল্লী থেকে সৃষ্টি হয়েছে সেগুলো ধীরে ধীরে শুকিয়ে যাবে। সব মিলিয়ে আরাবল্লীর পাশে বসবাসকারী প্রায় 5 কোটি মানুষের জীবন বিপন্ন হবে। হরিয়ানা, দিল্লি, রাজস্থান
এই তিনটি রাজ্য কিন্তু আগামী দিনে মরুভূমিতে পরিণত হওয়ার আশঙ্কা প্রবল হয়ে দাঁড়াবে। কিন্তু এত কিছুর মাঝেও আশার আলো নিভে যায়নি। সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন। আপনাকেও বলবো, সেভ আরাবল্লী। আরাবল্লীকে বাঁচান, নিজের জীবন বাঁচান, জাতিকে বাঁচান, দেশকে বাঁচান। সরকার কি চাইছে এটা বড় কথা নয়, আপনি কি চাইছেন সেটা বড় কথা। আপনি যদি চান যে আপনার আগামী প্রজন্ম ভালোভাবে সুস্থভাবে বাঁচুক, তাহলে আজকেই আরাবল্লী বাঁচাও এই যোগদানে অংশগ্রহণ করুন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র ছড়িয়ে দিন আপনার নিজের বার্তা। দেশ বাঁচান এবং অবশ্যই নিজেকে বাঁচান। আপনি মনে রাখবেন, এই আরাবল্লী দিয়ে যে শুরু হয়েছে সেটা কিন্তু গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে। সরকারের যে মনের ইচ্ছা সেটা কিন্তু সর্বত্র হবে। আজ আপনি যদি আসামে যান, আজ আপনি যদি উড়িষ্যায় যান, আজ আপনি যদি ঝাড়খণ্ড, ছত্তিশগড়ে যান, সেখানে দেখবেন যে মাইনিং মাফিয়ারা কিন্তু খুবলে খুবলে পাথর বের করে নিচ্ছে। প্রতিটি জায়গাতে পাহাড় আজ বিপন্ন মাইনিং মাফিয়ার দাপটে। তাই আজ আপনার চোখের সামনে হয়তো আরাবল্লী ভাসছে, কিন্তু আপনি জানবেন, আপনি যে রাজ্যে বসবাস করেন না কেন সেখানে কিন্তু এই মাইনিং মাফিয়া রয়েছে এবং তারা আপনার পার্শ্ববর্তী পাহাড়গুলোকে খুবলে খুবলে নষ্ট করছে। তাই আজই নিজের পাহাড়কে, নিজের জলবায়ুকে, নিজের দেশকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগুন। সচেতন হন এবং সরকারকে প্রশ্ন করুন। আপনি জানবেন, সরকার আপনার রাজা নয়। আপনি সরকারকে 5 বছর আপনার সেবা করার সুযোগ দিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, সেবা করার সুযোগ দিয়েছেন। আপনি কোনো রাজা নির্বাচন করেননি। আপনাকে সেবা করার জন্যই সরকার রয়েছে। আপনার অধিকার রয়েছে সরকারকে প্রশ্ন করার। হ্যাঁ, ভারতবর্ষের যে সংবিধান রয়েছে সেই সংবিধান আপনাকে এই ক্ষমতা দিয়ে রেখেছে। তাই প্রশ্ন করুন আপনার সরকারকে, সেটা রাজ্য হোক বা কেন্দ্র। ভিডিও ভালো লাগলে সাথে থাকবেন, পাশে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।